চ্যাপ্টারের শুরুতে আমরা বলেছিলাম যে এই বিষয়গুলো তোমরা একটু এমসিকিউর জন্য জাস্ট পড়বা, পড়ে তোমরা সামনে হাইগেনের নীতিটা একটু দেখার চেষ্টা করবা কিছু বোঝা যায় কিনা। তাই পিছনে কি তোমরা পড়েছো? সত্য কথা বলো, হাইগেনের নীতি স্যার আমার একটা সমস্যা ছিল। বলো। স্যার আমরা তো জানি স্যার এই তরঙ্গ স্যার একটা মাধ্যমের কণার স্পন্দনের ফলে সৃষ্টি, এবং ওই কণাটা স্যার পাশের কণারে স্যার আন্দোলিত করে এবং তরঙ্গ সৃষ্টি হয়। কিন্তু স্যার তাড়িত চুম্বক তরঙ্গ স্যার একটা মাধ্যম ছাড়া কিভাবে চলে, এইটা বুঝতে পারিনি। একটা মাধ্যম ছাড়া তাড়িত চুম্বক ছাড়া তাড়িত চুম্বক তরঙ্গ চলে, হ্যাঁ, এটা কিভাবে চলে স্যার? এখন তোমার ওটার জন্য মাধ্যমের প্রয়োজনও আছে, আবার মাধ্যমের প্রয়োজনও নাই। সে মাধ্যম ছাড়াও চলতে পারে, মাধ্যমের মধ্য দিয়েও চলতে পারে। তাহলে তোমার যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র, এই দুইটা সমন্বয়ে তো তড়িৎ চৌম্বক তরঙ্গটা সৃষ্টি হয়। জি স্যার। তাহলে তড়িৎ ক্ষেত্র তরঙ্গ, তড়িৎ ক্ষেত্র কম্পমান অবস্থায় থাকে, তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র কম্পমান অবস্থায় থাকে কোন একটা জায়গায়। কোথায় সেটা? তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র কোথায়? আমরা আমরা সৃষ্টি করে দিব না, ন্যাচারালি তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র কোথায় আছে, কোথায় বলতে পারো? স্যার তড়িৎ ক্ষেত্র তো একটা আধানের কাছাকাছি থাকে। আমরা যদি পৃথিবীকে একটা ম্যাগনেট হিসেবে বিবেচনা করি, তাহলে এখানে কি তড়িৎ ক্ষেত্র আছে না? সরি, চৌম্বক ক্ষেত্র আছে। আবার বিভিন্ন চার্জ পার্টিকেল অমুক সমুক এইটা সেটা পড়ে আছে, এজন্য তড়িৎ ক্ষেত্র আছে না? আছে স্যার। এখন এটা কোন পর্যন্ত বিস্তৃত? সেটা তো মহাকাশ পর্যন্ত সব জায়গায় বিস্তৃত। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা যদি অনেক দূরে যেতে থাকি, সেখানে আবার কঠিন তরল বায়বীয় এর মাঝামাঝি তুমি আরো একটা অবস্থা পেয়েছো কিনা পদার্থে? প্লাজমা অবস্থা। হ্যাঁ, প্লাজমা অবস্থা। তাহলে এখানে তোমার যখন যাওয়া হয় অনেক দূরে, সেখানে সব থমথমে থমথমে ভাব, মানে প্লাজমা অবস্থায় বিভিন্ন চার্জ পার্টিকেল অমুক সমুক যখন থাকে, তাহলে সেখানেও সেই সব জায়গায়ও তো তোমার কি আছে? তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র। কিন্তু তোমার ওখানে তো কোনো মাধ্যম নাই, আছে উপরে? না স্যার, মাধ্যম তো নাই। কিন্তু সেখানেও তো তোমার তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র আছে। এখন তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র কম্পনের কারণে তড়িৎ ক্ষেত্র তরঙ্গ চৌম্বক ক্ষেত্র তরঙ্গ সেখানেও তো আছে, আছে না? জি স্যার। আচ্ছা, এখন মূলত হয় যখন আমাদের তুমি এখানে মাধ্যমের ভিতরে যখন দেখো যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র, তোমার বিষয়টা খেয়াল করে দেখো আসলে যে তড়িৎ চৌম্বক তরঙ্গটা সৃষ্টি, এটা তোমাদের কাছে কেমন কেমন মনে হয়? এটা বাস্তবে যদি একটু দেখা যেত, হয়তো বিষয়টা একটু ক্লিয়ার হয়ে আসতো। যে তোমার যদি এরকমের একটা বিষয় হয়, তুমি মনে করো যে এই এই বরাবর তোমার আছে, এই এক্স অক্ষ বরাবরই তুমি মনে করো চৌম্বক ক্ষেত্র নেই, আর ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র। তাহলে কোন একটা তরঙ্গ যে চৌম্বক ক্ষেত্র তুমি এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র নিলা, তাহলে চৌম্বক ক্ষেত্র নিলে তার কম্পনটা কি এরকম? এরকম যদি কম্পিত হয় তাহলে তরঙ্গটা কিরকম? অনুদৈর্ঘ্য হয় তাহলে তার তরঙ্গটা কিরকম? কি এরকম না? দেখো এইটা তো একটা তড়িৎ ক্ষেত্র, সরি চৌম্বক ক্ষেত্র, তাহলে এর তরঙ্গটা কিরকম? তার মানে কি এই আবার এই
তাহলে এখানে কণাগুলো কি এইভাবে আন্দোলিত হয় না, জি স্যার। তরঙ্গ সৃষ্টি হয় না? জি স্যার। এইটা হলো চৌম্বক ক্ষেত্র তরঙ্গ। আর তড়িৎ ক্ষেত্র সেও তো আন্দোলিত হয়, সে যদি এভাবে যদি আন্দোলিত হয় তাহলে তার কারণে তরঙ্গ সৃষ্টি হয়। তাহলে ওর যে তরঙ্গ, ওর তরঙ্গ কিরকম? এরকম না, আন্দোলিত হচ্ছে। জি স্যার। তাহলে এই যে মানে আন্দোলিত হচ্ছে, তাহলে এইটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র তরঙ্গ। তাহলে এইটা আন্দোলিত হচ্ছে এই, আর এ আন্দোলিত হচ্ছে এই। তাহলে এরা কিন্তু পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার তাহলে কি রকম হচ্ছে, যখন মনে করো এখান থেকে এই পর্যন্ত কণাটা কেঁপে কেঁপে আসে, তখন এই এক্স অক্ষ বরাবর মানে চৌম্বক ক্ষেত্রটা যখন কেঁপে এইখানে আসে, এই যে চৌম্বক ক্ষেত্রের যে বিষয়টা, সেখানে এখানের যে কণা চৌম্বক ক্ষেত্রে, এই কণা কেঁপে কেঁপে এখানে আসে। আসলে এই দুইটা কম্পন একটা নতুন তরঙ্গ সৃষ্টি করে দেয়। সেটা এই দুইটার সাথে যে পারপেন্ডিকুলার, এই যে পারপেন্ডিকুলার, এই বরাবর একটা অর্ধচক্র পাওয়া গেল। এইটা যে এই আসলো, তাহলে এই যে অর্ধচক্রটা পাওয়া গেল, এই বরাবর আসবে। এই অর্ধচক্রটা যে পাওয়া গেল, এই অর্ধচক্রটা হইলো একটা তড়িৎ চুম্বক তরঙ্গ। তার ভিতরে ওই অর্ধচক্রের ভিতরেই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুইটাই ভরা। এরপরে যখন ও এখান থেকে এই নিচে নামে আর ও এখান থেকে যখন এদিকে আসে, তখন আবার ওই যে তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হয়। মানে মানে পুরো কি অর্ধচক্র বলতে এই এখান থেকে যখন এখানে আসলো আর এখান থেকে এখানে আসলো কি 4 ভাগের 1 ভাগ, তাহলে এখানে পুরো অর্ধচক্র হয় না, এই পর্যন্ত আসে। এরপর যখন সে আবার নিচে নামলো, এ যখন এখানে আসে, ওই অর্ধচক্রের বাকি অংশটা আবার কভার করলো, তাহলে এই পুরো অর্ধচক্র হলো। এরপরে যখন আবার সে এখান থেকে আবার এখানে আসে, আর এখান থেকে যখন আবার এখানে আসে, কারণ সে তো এভাবেই কাঁপতে থাকে আর এও তো এভাবে কাঁপতে থাকে, তাহলে ওই তরঙ্গের বাকি অর্ধেক আবার সৃষ্টি হয়। তাহলে এভাবে যখন তারাও এভাবে পূর্ণ কম্পন হয়, এরও যখন পূর্ণ কম্পন হয়, তাদের কারণে ওখানে এদের সাথে পারপেন্ডিকুলার একটা তরঙ্গ, ওই যে তারও একটা পূর্ণ চক্র সৃষ্টি হয়। তাহলে ওই যে পূর্ণ চক্রটার ভিতরে কি কি আসতেছে, কার কার কল্যাণে সৃষ্টি হয়েছে সে? তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র তরঙ্গ। তাহলে ও পুরোপুরি তড়িৎ কম্পোনেন্ট এবং চৌম্বক কম্পোনেন্ট দিয়ে অগ্রসর হচ্ছে, যাকে আমরা বলতেছি তড়িৎ চৌম্বক তরঙ্গ। তাহলে এই বিষয়টা যদি আমাদের এই মাধ্যমের মধ্যে ঘটে, তাহলে তড়িৎ চৌম্বক তরঙ্গটা যাচ্ছে, সেটাও কিসের মধ্য দিয়ে দৌড় দেবে? মাধ্যমের মধ্য দিয়ে। যদি এরা শূন্যে অবস্থান করে মাধ্যম ছাড়া, তাহলে তাদের স্পন্দনেও কি সৃষ্টি হবে? চৌম্বক ক্ষেত্র দৌড় দেবে, তড়িৎ চৌম্বক তরঙ্গ দৌড় দেবে কোথা দিয়া? কোথা দিয়ে যাবে সে? এরা যদি শূন্য মাধ্যমে থাকে, এই চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র, তাহলে তাদের স্পন্দনের কারণে সেখানে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ সৃষ্টি হবে, সেও দৌড়াবে কিসের মধ্য দিয়ে? ওই মাধ্যম ছাড়াই। মধ্য দিয়ে দৌড়াবে। তাহলে অসুবিধা কোথায়? মূলত কোনো যান্ত্রিক তরঙ্গ না, এর জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। এটা মূলত যান্ত্রিক তরঙ্গ না, এজন্য এর কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। শুধুমাত্র এটা তোমার যে মাধ্যম দিয়ে যাবে এরকমও না, এ মাধ্যম দিয়েও যেতে পারে, মাধ্যম ছাড়াও যেতে পারে। আর যান্ত্রিক তরঙ্গই একমাত্র শুধুমাত্র মাধ্যম দিয়ে চলাচল করে। এখানে তোমার এই এই যে ঘটনাগুলা, এগুলা বেশ ভিতরের ঘটনা। এখন দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো বুঝতে আমাদের একটু ঝামেলা হয়, যে আসলে তাহলে এই যে চৌম্বক ক্ষেত্র, তার স্পন্দন, সে যে কাঁপতেছে, সে কম্পন। তাহলে কম্পন মানে কি? সেখানেই একটা তোমার তরঙ্গ। চৌম্বক ক্ষেত্র মানেই একটা চৌম্বক তরঙ্গ।
ওইটাকে আমরা চৌম্বক ক্ষেত্র তরঙ্গ বলি। আবার তড়িৎ ক্ষেত্র কাঁপতেছে, তড়িৎ ক্ষেত্র কাঁপা মানেই সেখানে একটা তড়িৎ ক্ষেত্র তরঙ্গ। তারা আবার পারপেন্ডিকুলার, যখন পারপেন্ডিকুলার হয়ে আসে, পারপেন্ডিকুলারলি কাঁপতে থাকে, তখন তাদের কল্যাণে আরেকটা তরঙ্গ বের হয়ে আসে এবং তারা যে তলে কাঁপে সেই তলে দুইটার সাথেই লম্বভাবে বের হয়ে আসে। তাহলে যে বের হয়ে আসছে তাদের দুইজনের কারণে সৃষ্টি হচ্ছে, সুতরাং যে বের হয়ে আসছে তার ভিতরে ওই দুইটা ধর্মই একদম আগাগোড়া ভরা থাকবে। এজন্যই তার নামটা দেওয়া হয়েছে তড়িৎ চৌম্বক তরঙ্গ। এখানে আর কোন জায়গায় তোমাদের ঝামেলা আছে কিনা? হাইগেনের নীতি স্যার একটা প্রশ্ন আছে। বলো। স্যার তড়িৎ চুম্বক তরঙ্গে স্যার তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র উভয়ের সমান ক্রিয়া হয়, কিন্তু স্যার এখানে বলছে যে তড়িৎ চুম্বক বিকিরণের সাথে সংশ্লিষ্ট তড়িৎ ক্ষেত্র ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্র ভেক্টরের মধ্যে তড়িৎ ক্ষেত্র ভেক্টরই অধিকতর সক্রিয় হয়। স্যার তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা অধিক সক্রিয় হয় কেন? তড়িৎ ক্ষেত্র ভেক্টর কেন সক্রিয় হয়? স্যার চৌম্বক ক্ষেত্রের চেয়ে এইটা অধিকতর সক্রিয় হয় স্যার। এইটা কেন অধিকতা সক্রিয় হয়, এইটা হলো কথা। জি স্যার। তাহলে সেখানে তোমার নিঃসন্দেহে তড়িৎ ক্ষেত্রটা যে সৃষ্টি হয় কি চার্জ পার্টিকেল দিয়ে। তোমার তো আসলে মহাশূন্যে যদি তুমি বা বিভিন্ন জায়গায় যদি যে তুমি চিন্তা করো, সেখানে তুমি দেখবা ভাসমান অবস্থায় আছে চার্জ পার্টিকেল। তাহলে ওই চার্জ পার্টিকেল সেখানে স্ট্রং তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, তার এগেনস্টে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে যে কোনো জায়গায় তোমার একই জায়গায় যদি সমান চার্জ দ্বারা যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, সেটা দিয়েই যদি আবার তার এগেনস্টে চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়, তাহলে ওই তড়িৎ ক্ষেত্রটাই বেশি তীব্র হয় সমপরিমাণ চার্জ দ্বারা। এটা মূলত স্যার শূন্য মাধ্যমের সাপেক্ষে বলা হয়েছে। এর শূন্য মাধ্যমেই তো তোমার মূলত এই চার্জ গুলো আমরা সেখানেই কল্পনা করি। তাই তুমি যদি ভূপৃষ্ঠে ধরো, ভূপৃষ্ঠ তো আসলে ওইভাবে মুক্ত চার্জ বা অন্য কিছু আবার কম। সেখানে যতই ভূমিটা যদি ভূচম্বক হয়, সেখানে চৌম্বক ক্ষেত্রের তীব্রতাটা কিন্তু বেশি। উপরের দিকে গেলে আসলে ভূচম্বক ক্ষেত্রের তীব্রতাটা ওইভাবে আর কাজ করে না, তখন সেখানে চার্জ পার্টিকেলের মাধ্যমে তোমার চৌম্বক ক্ষেত্রটা চলে আসে, তড়িৎ ক্ষেত্র তো সৃষ্টি হয়, তার এগেইনস্টে চৌম্বক ক্ষেত্রও পাওয়া যায়। ওই সব জায়গাতে দেখা যাচ্ছে তড়িৎ ক্ষেত্রটা বেশি স্ট্রং হয়, চৌম্বক ক্ষেত্রটা তুলনামূলকভাবে একটু দুর্বল হয়, ওর থেকে কম স্ট্রং হয়। আচ্ছা, আর কিছু? স্যার একটা প্রশ্ন আছে। স্যার ই তোমার ক্রস বি প্রশ্ন এর একটা ছিল, তুমি তো তখন বললা স্যার একটা প্রশ্ন আছে। এটা কি তাহলে তোমার প্রশ্নের বাহিরে? না স্যার বইয়ের মধ্যেই। তাহলে বইয়ের মধ্যে যে স্যার এই ভেক্টর। জিনিসটা কি, তাহলে একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে মানে কি? স্যার সরি স্যার। স্যার ই হ্যাঁ, কি ক্রস বলো? বি এর দিকই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বেগের দিক তথা আলোর বেগের দিক নির্দেশ করে, কিন্তু এর মান কখনোই আলোর বেগের মানের সমান নয়। কেন স্যার? কিসের? স্যার ই ক্রস বি মানে তড়িৎ ভেক্টর আর চৌম্বক ভেক্টরের দিকই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বেগের দিক তথা আলোর বেগের দিক নির্দেশ করে, কিন্তু এর মান কখনোই আলোর বেগের মানের সমান নয়। সমান হয় না। তড়িৎ কিন্তু স্যার এটা চুম্বকীয় তো স্যার তরঙ্গ আলোর আলোর বেগের সমান হয় না, আমরা আলোর বেগের সমান ধরে নেই, তার কাছাকাছি হয়। হুম। আর স্যার বিকিরণ চাপটা কি স্যার? তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে চাপ প্রদান করে? বিকিরণ? স্যার বিকিরণ চাপ স্যার। বিকিরণ চাপ? জি স্যার। বিকিরণের তীব্রতা যে কি হারে কত মানে পরিমাণ বিকিরণ হচ্ছে, কত বেশি পরিমাণ আলোক রশ্মি বের হচ্ছে, যেখান থেকে হিট রেডিয়েট করতেছে। কোনো একটা কম উষ্ণ জিনিস রেখে দিলাম, সেখান থেকে যে হারে তাপ তার চার হাত ধরলে যে যতটা তোমার কাছে যেরকম অনুভূতি আসে, যদি খুব বেশি উত্তপ্ত বস্তু রেখে দিই, তাহলে তার অনুভূতি কিরকম? তার বিকিরণ চাপ কি? চাপ কম বেশি মানে কি, যে বিকিরণের হার কোথায় বেশি? স্যার অপবর্তন প্রক্রিয়াটা কি স্যার? অপবর্তন প্রক্রিয়া তোমার মাথা, অপবর্তন প্রক্রিয়া সামনে পড়াবো। এই ইসের অপবর্তন, সমবর্তন, ব্যতিচার, এই যে টার্মগুলা,
চাপটা সামনে একটু আগেই দেখো নাই কি আছে ওখানে, যে ব্যতিচাপ একটা টপিক, অপবর্তন একটা টপিক, সমবর্তন একটা টপিক, তিনটা টপিকই সামনে একদম স্পেসিফিক ইন ডিটেলসে আলোচনা করতে হবে। তা এর ভিতরে যদি অপবর্তন কোথাও লেখা থাকে বা সমবর্তন বা ব্যতিচার, ওই টার্মগুলো সম্পর্কে টার্মগুলো আসলে কি, কেন, কিভাবে, এটা আমরা সামনে দেখব। এছাড়া আর কি আছে? স্যার এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এর এক প্রান্ত অতিবেগুনি এবং অপর প্রান্ত গামা রশ্মির পাল্লার উপর উপরিপন্ন হয়। মানে কি স্যার এটা দুইটার মাঝামাঝি অবস্থায় থাকে এক্স রশ্মিটা? তাহলে এক্স রশ্মির অবস্থান তো মাঝখানেই, অতিবেগুনি রশ্মি আর এইদিকে শেষের দিকে আসতে হইলো গামা রশ্মি। তাহলে অতিবেগুনি রশ্মি মাঝখানে, মানে এক্স রে রশ্মিটা মাঝখানে না? তুমি স্পেকট্রাম দেখছো? জি স্যার। স্যার এই উপরিপন্ন হয় এর জন্য একটু কনফিউশন হচ্ছিলাম। উপরিপন্ন কেন হবে না? তার দুই প্রান্তে দুইটা জিনিস আছে, তাহলে তাদের সাথে সে উপরিপন্ন হবে না? বুঝো নাই জি কথা? স্যার। জি স্যার। তোমার তো মাথা ঠিক মতো কাজ করে না। কি এইগুলো তো কোনো বিষয় না, এগুলো তো নর্মালি তুমি ওখানে দেখতেছো, তুমি পড়ো নাই নিঃসন্দেহে। তাহলে তুমি চিত্র দেখো নাই যে কোন জায়গায় এক্স রে রশ্মি আর কোন জায়গায় তোমার অতিবেগুনি রশ্মি আর কোন জায়গায় তোমার গামা রশ্মি, তুমি দেখোই না। তুমি স্পেকট্রামের ওই বর্ণালীর চিত্রে দেখলেই তো দেখা যায় তার এক হাতে হইছে গামা রশ্মি আর এক হাতে হইছে অতিবেগুনি রশ্মি, তাহলে উপরিপন্ন হবে সে কার কার সাথে? আচ্ছা, বাকিদের কি কোনো কোশ্চেন আছে ওই রাফি ছাড়া? আমরা পড়ে কিছু বুঝছি না বুঝি নাই? এই হাইগেনের নীতির আগ পর্যন্ত আমরা সবাই বুঝছি কিনা? ওকে, জি স্যার। আমরা এখানে তরঙ্গমুখের বিষয়টা একটু দেখব আর হাইগেনের নীতিটা একটু দেখব। তরঙ্গমুখের বিষয়টা কি? এই তরঙ্গমুখের সাথে হাইগেনের নীতি একেবারেই ওতপ্রোতভাবে জড়িত, যে এ দুইটার বিকল্প নেই একটা থেকে আরেকটা। ওখানে তুমি সবসময় এই জিনিসগুলা বুঝতে একটু ঝামেলা, একটু সহজভাবেই তুমি চিন্তা করো যে এখানে তোমার মনে করো একটা সোর্স, এই সোর্স থেকে তোমার আলো বের হচ্ছে, আলোর তো আর একটা তরঙ্গ বের হচ্ছে না, কোটি কোটি আলোক তরঙ্গ বের হচ্ছে, কোটি কোটি, হাজার হাজার কোটি, এবং সব একই বেগে বের হচ্ছে। তাহলে একই বেগে যদি বের হয়, আলোর বেগ তো কত মহামারী বড় এত আমরা জানি। আমি মনে করি এখান থেকে যে আলোটা বের হচ্ছে বা তার বেগ হইলো কি, সেটা হইলো 3 মিটার পার সেকেন্ড। ধরে নিলাম, জাস্ট ধরে নিলাম 3 মিটার পার সেকেন্ড। তাহলে তরঙ্গ যেটা 3 মিটার পার সেকেন্ড বেগে বের হয়, 2 সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব কত? নিঃসন্দেহে তোমরা বলতে পারো যে যদি কোনো তরঙ্গ 3 মিটার পার সেকেন্ড বেগে বের হয়, 2 সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব কত কত হবে? কি ব্যাপার? একটা জিনিস বের হচ্ছে বা 6 সামনে মিটার হবে অগ্রসর স্যার। হচ্ছে মিটার পার সেকেন্ড বেগে, আর 2 সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে আমরা হিসাব করে বলতে পারি না? সব কি প্যারালাইজড হয়ে গেছে না? গর্দব কতগুলো? এটা হবে হলো 6 মিটার। সে 6 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এখান থেকে যে কণাটা তোমার 3 মিটার পার সেকেন্ড বেগে 2 সেকেন্ড পরে 6 মিটার দূরত্ব অতিক্রম করলো, এই হলো 6 মিটার। এই 6 মিটার এখান থেকে যদি কোনো তরঙ্গ এদিকে দূরত্ব অতিক্রম করে, এদিকে যায়,
তাহলেও সে 2 সেকেন্ড পরে এইদিকে 6 মিটার দূরত্ব অতিক্রম করবে, কারণ একই বেগে তো সবাই যাচ্ছে। তাহলে সেও যদি 6 মিটার দূরত্ব অতিক্রম করে, এখান থেকে যে তরঙ্গটা এদিকে যাবে সেও 6 মিটার দূরত্ব অতিক্রম করবে এদিকে, এদিকে যে যাবে সেও 6 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে কোন তরঙ্গ যদি কোনো জায়গা থেকে যদি এরকম বের হয়ে একই সাথে একই বেগে যদি এরকম সামনের দিকে যেতে থাকে, তাহলে ও যে বেগে যাচ্ছে ও একই বেগে যাচ্ছে, ও যদি 2 সেকেন্ড পরে এইখানে আসে, ওর ওই কণাটা 2 সেকেন্ড পরে এখানে আসবে, মানে কম্পনটা এত দূরে চলে আসবে। তাহলে কি এইখানের এই যে কম্পন যে বিন্দুতে আসলো, এখানের কম্পন এখানে ওই একই দূরত্বের ওই একই জায়গায় একই রকম অবস্থান করবে। তাহলে এই কণাটা এই কম্পনটা যে দশায় আছে এই কম্পনটাও একই দশায়। তুমি যদি এটার 2 সেকেন্ড কাউন্ট করো আর এটার যদি 3 সেকেন্ড পরের কম্পন কাউন্ট করো, তাহলে 2 সেকেন্ড পরের কম্পন হয়তো এটার এখানে, আর এটার 3 সেকেন্ড পরের কম্পন এখানে, তখন এইটার দশা আর এইটার দশা ভিন্ন। কারণ এটা তোমার উঠে এখানে বসে কাঁপতেছে আর এটা কি নিচের দিকে আসতেছে, তাহলে অভিমুখ আলাদা, এখানের বেগ আলাদা, ত্বরণ আলাদা, সরণ এইখানের সব আলাদা হয়ে যায়। তাহলে এইটা সমদশায় থাকে না। তাই সমদশায় থাকে কখন? যদি একই বেগে যাচ্ছে একই সময় পরের যে কম্পন গুলা, যদি ওর 5 সেকেন্ড পরের কম্পন এখানে আসে, তাহলে ওরও 5 সেকেন্ড পরের কম্পন এখানে আসবে। তাহলে এখানে আসলে ও এখানে যে ত্বরণ সরণ তারপরে তার যে বেগ, এইখানে কণারও ত্বরণ সরণ বেগ সেম, তার মানে এই দুইটাও সেই একই দশায় একই সময় পরে তারা কিন্তু একই দশা অর্জন করে, একই বেগে যেহেতু যাচ্ছে একভাবে সামনে যাচ্ছে। তাহলে একই সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে যেহেতু একই বেগে যাচ্ছে, সুতরাং সবকিছু তার অবস্থান, তার কম্পনের যে মানে সামগ্রিক মানে অবস্থা, যেটা সম্মুখ অবস্থা, সেই অবস্থার ওর অবস্থা সব সময় সমান থাকে। আলাদা হয়ে গেলে তো আর তারা ওই সমান সময় সমান দূরত্ব অতিক্রম করতেও পারে না। যদি বেগ ত্বরণ সরণ এগুলো যদি সব আলাদা থাকে, সব একই থাকতে হয় একই দূরত্ব অতিক্রম করতে গেলে, তাহলে ও যেহেতু একই দূরত্ব অতিক্রম করে, তাহলে ও এখানে আসে, তাহলে একই দূরত্ব অতিক্রম করে এখানে আসলে এইখানে তার ত্বরণ সরণ বেগ যা হবে, ও এই দিকের তরঙ্গটা সেও ওই 2 সেকেন্ড পরে এই একই দূরত্ব অতিক্রম করে এখানে আসে, এখানেও তার ত্বরণ সরণ বেগ একই হবে। তাহলে এই কণার দশা, এই কণার দশা এখানে, এই কণার দশা, এই কণার দশা, সব দশা কি থাকবে? সমান থাকে। যদি সব দশার সবগুলো কণার দশা যদি একই থাকে, একই দশায় এসে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করার পর একই দশায় উপনীত হয়, তখন ওই কণাগুলোর কম্পন তার সঞ্চার পথ এগুলো যদি আমরা যোগ করি, তাহলে এই যে সঞ্চার পথটা, এইটাকেই বলা হয় তরঙ্গ মুখ। এখানে সবগুলো কণা সমান দশায় এখানে অবস্থান করতেছে। যদি আমি এখান থেকে 2 সেকেন্ড পরে এখানে চিন্তা করলাম, এর ভিতরে 1 সেকেন্ড পরে সে এখানে আসলো, এই কণা 1 সেকেন্ড পরে এখানে আসলো, তাহলে এই কণাটা 1 সেকেন্ড পরে যে দশা অর্জন করবে, এখানে কণাটা মানে এই তরঙ্গ এই দিকেও সে 1 সেকেন্ড পরে একদম সমান দশা অর্জন করবে, কারণ সে একই বেগে বের হয়ে যাচ্ছে এবং আলো সব সময় একই সময় একই দূরত্ব অতিক্রম করে, একই বেগে যেহেতু বের হয়ে যায়। তাহলে যেহেতু তুমি একটা জিনিস তোমার 3 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেছে, এও 3 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেছে, একই বেগে বের হয়ে গেছে, তাহলে 2 সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব সমান। আর যদি অতিক্রান্ত দূরত্ব গুলো সবসময় সমান রাখতে হয়, তাহলে ওই চলার পথে তার বেগ ত্বরণ সরণ যেভাবে হয়ে যাচ্ছে ও একইভাবেই যাচ্ছে, অর্থাৎ 2 সেকেন্ড পরে
সবকিছু একই দশায় উপনীত হচ্ছে। যদি মাঝখানে আমি 1 সেকেন্ডের কথা বলি, তাহলে 1 সেকেন্ড পরে ওর যে দশা, এখানে তরঙ্গের দশা, এখানে তরঙ্গের দশা, তারাও সেম। 1 সেকেন্ড পরে এটাও একটা তরঙ্গ মুখ। অর্থাৎ এই সমদশা সম্পন্ন কম্পনের যে সঞ্চার পথ, ওইটাকেই আমরা বলি তরঙ্গ মুখ। তাহলে এভাবে প্রথম সোর্স ছিল আমার একটা উৎস। এখান থেকে এই উৎস থেকে আলোক রশ্মি বের হয়ে তোমার এইভাবে তোমার সামনের দিকে আসতেছে। তাহলে এসে তোমার এখানে তুমি এই একটা তরঙ্গ মুখ পেয়েছো। এই যে তরঙ্গ মুখটা তুমি পাইলা, এই তরঙ্গ মুখের উপরে তোমার এই যে এরকমের কোটি কোটি এরকম বিন্দু আছে। প্রত্যেকটা বিন্দু আবার এক একটা উৎস, প্রত্যেকটা বিন্দু আবার এক একটা উৎস। যত বিন্দু এরকম ধরতে পারো তুমি, কোটি 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 বিন্দু আছে, প্রত্যেকেই এক একটা উৎস হিসেবে কাজ করে। তাহলে ওরা সৃষ্টি হয়েছে এস থেকে। এস হইল প্রাইমারি সোর্স, মুখ্য সোর্স। আর এই তরঙ্গ মুখের উপরের যে বিন্দুগুলো, তারা হইল সেকেন্ডারি সোর্স, গৌণ উৎস। এরা সেকেন্ডারি সোর্স আর এরা হইল প্রাইমারি সোর্স। তাহলে ওরই সেকেন্ডারি সোর্স এগুলো। এখন আবার তুমি দেখো, যদি ওই যেহেতু ও একটা সোর্স, ও আলো বের করবে, ও যেহেতু একটা সোর্স, ও আলো বের করবে, ও যেহেতু একটা সোর্স, ও আলো বের করবে। কিন্তু ওরা যে আলোগুলো বের করবে, ওর পিছনের সোর্স থেকে আলো যে বেগে আসছে, সে একই বেগেই আলো বের করে দিবে, বেগের কোনো পরিবর্তন হবে না। সুতরাং এই সোর্স গুলা থেকে যে আলো বের হবে, তারাও তার যে প্রাইমারি সোর্স ছিল, সেখান থেকে আলো যে বেগে বের হয়েছে, সেই একই বেগে বের হয়ে যাবে। তাহলে যদি আমি আবার 2 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে যদি আমি চিন্তা করি, এই আলোর অতিক্রান্ত দূরত্ব যেহেতু 3 মিটার পার সেকেন্ড থেকে ও বের করে দিবে, তাহলে 5 সেকেন্ড পরে 15 মিটার দূরে চলে যাবে ওর আলোটা। এখান থেকে যেটা বের হবে, সেও 5 সেকেন্ড পরে 15 মিটার দূরে চলে যাবে। এখান থেকে যে আলো বের হবে, সেও 5 সেকেন্ড পরে 15 মিটার দূরে চলে যাবে। তাহলে যদি আমি এই 15 মিটার দূর, এইটা এতখানি মনে করো, তাহলে এতখানি সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা এখানে বৃত্তচাপ আঁকি, এখান থেকে যে একটা বের হয়েছে সেটাও 15 মিটার, সেই একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এখান থেকে যেটা বের হয় সেটাও 15 মিটার, একই পরিমাণ দূরত্বে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপের এই যে বিন্দুগুলো যদি আমি সংযোগ করি, স্পর্শ বিন্দুগুলো, মানে এখান থেকে যদি এমন একটা রেখা টানি, যে রেখা এই বিন্দুগুলাকে স্পর্শ করে আসে, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, এইটা কিন্তু এই যে আমি বৃত্তচাপ অঙ্কন করেছি, তার তার ওই চাপের উপরে স্পর্শ করে একটা রেখা। এই যে রেখা, এইটাকে যদি আমি এবি রেখা বলি, এইটা হবে নতুন তরঙ্গ মুখ। কার? এই অংশটা। এইটা যদি আমি পিকিউ বলি, তাহলে এই পিকিউ চাপের নতুন চাপ হলো এইটা। তার মানে পিকিউ তরঙ্গ মুখের নতুন তরঙ্গ মুখ এটা। এইটা একটা তরঙ্গ মুখ। এবং এখানে তুমি দেখো, এখান থেকে যখন মূল সোর্স থেকে আমরা চিন্তা করেছি, তখন একটাই মাত্র বিন্দু, একই দূরত্ব নিয়ে একই বিন্দু থেকে তুমি পুরো বৃত্ত অঙ্কন করতে পারো। কিন্তু এখানে এইটা একটা বিন্দু, এইটা একটা আলাদা বিন্দু, এইটা একটা আলাদা বিন্দু, এইটা একটা আলাদা বিন্দু, এইটা একটা আলাদা বিন্দু, এগুলো সব আলাদা বিন্দু। তাই তুমি এটা দিয়ে যদি বৃত্ত অঙ্কন করো, হয়তোবা তোমার এরকমের একটা বৃত্ত আসবে। এটা দিয়ে বৃত্ত অঙ্কন করলে এখানে একটা বৃত্ত আসবে।
আলাদা আলাদা বৃত্ত আসবে। তা আমার তো পুরো বৃত্ত দিয়ে কাজ নাই। তাহলে এই প্রত্যেকটা বৃত্তের কমন অংশ কি? আসলে কমন অংশ বলতে তাহলে এমন একটা রেখা এখান থেকে আমরা সংযোজক করে নিয়ে আসতে পারি যা প্রত্যেকটা বৃত্তের বৃত্তচাপকে স্পর্শ করে। স্পর্শ তো একটা একটা বিন্দুতেই করে আসতেছে। তাহলে ওই বিন্দুগুলো এই বিন্দুগুলো আবার সব সমদশায় থাকে। কারণ ওই যে এখান থেকে ওই দূরত্ব এই পর্যন্ত 15, এ পর্যন্ত 15 মিটার, এ পর্যন্ত 15 মিটার, তাহলে একই দূরত্বে ওই বিন্দুগুলা আবার সমদশায় থাকে। তাহলে সমদশা নিয়ে এই যে বিন্দুগুলা এই যে চাপের উপরে অবস্থান করতেছে, এ একটা তরঙ্গ মুখ, এ হইল আবার এই পিকিউ তরঙ্গ মুখের তরঙ্গ মুখ। তাহলে এটাকে বলা হবে গৌণ, এটার জন্য পিকিউ কে বলা হবে মুখ্য। তাহলে তোমার এখানে গৌণ ছিল, এস এর গৌণ ছিল, আবার সে কিন্তু এই এবি এর জন্য মুখ্য হয়ে গেছে, এবিটা গৌণ হয়ে গেছে। তাহলে জাস্ট যে তরঙ্গমুখ বিবেচনা করবা তার আগের তরঙ্গমুখটা হইলো প্রাইমারি, পরেরটা হইলো তোমার সেকেন্ডারি। তাহলে এভাবে এভাবে তোমার এই যে সমদশা সম্পন্ন যে সঞ্চার পথ, এটাকেই আমরা তরঙ্গমুখ বলি। আর এইভাবে তরঙ্গমুখ আস্তে আস্তে সামনের দিকে ফরওয়ার্ড হয়। আমি যদি এখানে শুধু পিকিউ না ধরে টোটাল পথ ধরে এরকম যদি 15 মিটার নিয়ে নিয়ে বৃত্তচাপ আঁকতাম, তাহলে কি এই চারদিকে এরকম গোলাকার একটা বৃত্ত চলে আসতো, তাহলে ওই বৃত্তটাই কি হইতো তখন তরঙ্গমুখ হয়ে যেত। আমি শুধু এতটুকু অংশ ধরে তার এখানে চাপ অঙ্কন করছি, তাহলে এতটুকের তরঙ্গমুখ আমি পেয়েছি। আমি যে এতটুকের তরঙ্গমুখ আঁকতে পারবো না তা কিন্তু না, আবার পুরোটার তরঙ্গমুখী যে আঁকতে হবে এরকমও না। পুরোটার তরঙ্গমুখ আঁকলে পুরো গোলাকার পাওয়া যাবে, আর অল্প কিছু তরঙ্গমুখ অঙ্কন করছি তাহলে অল্প একটু অংশ পাওয়া গেছে। বুঝছো কিনা? এখন তুমি যদি এখানে এই পুরো তরঙ্গমুখ বিবেচনা করো তখন একটা বৃত্ত, এই বৃত্ত হলে বৃত্তের যদি তুমি এখানে একটা বড় বৃত্ত, যেহেতু এই বৃত্তের যদি একটা অংশ বিবেচনা করো দেখবা এই অংশটা একটা সরল রেখার মতো। একটা বড় বৃত্তের যদি ছোট্ট একটা অংশ বিবেচনা করো, অংশটা কি সরল রেখা হয়ে যায়। এই জন্য তরঙ্গমুখ দুই প্রকার, একটা হলো গোলীয় তরঙ্গমুখ, একটা সমতলীয় তরঙ্গমুখ। গোলীয় তরঙ্গমুখ সোর্সের কাছে থাকে, যত কাছে ততই সে বৃত্তাকার হয়, যত দূরে সরতে থাকে ততই কি বড় হতে থাকে বৃত্তটা। আর বড় হতে থাকলে সেটাকে তোমার একটা বৃত্তের পরিধি তোমার কাছে মনে হবে একটা সরল রেখার মতো, তখন সেটাকে আমরা সমতলীয় তরঙ্গমুখ বলি। তাহলে এই যে ঘটনাটা, তাহলে এই হইলো তরঙ্গমুখ, আর এই টোটাল ঘটনাটাই হইলো হাইগেনের নীতি। এই হইলো হাইগেনের নীতি। এভাবে আস্তে আস্তে তরঙ্গমুখ স্থান পরিবর্তন করতে থাকে, আর নতুন করে এই যে তরঙ্গমুখটা পাওয়া যায় সেই তরঙ্গমুখ আবার তোমার সেকেন্ডারি সোর্স হিসাবে কাজ করে, তার উপরে প্রত্যেকটা বিন্দু সে আবার আলো ছড়ায়। এইভাবেই তোমার মূলত চারোদিকে ছড়াই যায়। যে আমরা টর্চ লাইট জ্বালাই, তাহলে ভাল্বটা থাকে একটা জায়গায়, আলোটা চারোদিকে ছড়াইয়ে যায়। তুমি যে ভাল্ব জ্বালাও, একটা সোর্স থেকে চারোদিকে আলো ছড়াই আসতেছে, তার মানে কি হাইগেনের নীতি অনুযায়ী এই যে তরঙ্গমুখের অবস্থান চেঞ্জ হয়ে হয়ে আবার সে একটা সোর্স থেকে তোমার এরপরে সোর্স আসতেছে, সেই সোর্সের আবার সোর্স আসতেছে, সেই সোর্সের আবার সোর্স আসতেছে, এরকম তোমার এক্সপান্ড হচ্ছে। ওই কোষ বিভাজনের যে তোমার বিভিন্ন প্রক্রিয়া ছিল, সেইখানে তোমার কি একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকম এক্সপান্ড হতে থাকে। এরকম তোমার এই সোর্সটাও এক্সপান্ড হতে থাকে। যতই বেশি পরিধি হয় ততই বেশি তার উপরে বিন্দু, ততই বেশি সোর্স, সেখান থেকে আবার আলো চারদিকে ছড়ায়। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটার উপরে ভিত্তি করে তোমরা হাইগেনের নীতিটা এখন পড়ে বোঝার চেষ্টা করবা। এইটা এখান থেকে তোমার দুইটা প্রমাণ আছে। একটা হইলো হাইগেনের নীতি ব্যবহার করে আমরা প্রতিফলন এবং প্রতিফলনের দুইটা সূত্র প্রমাণ করব। এই সূত্র দুইটা আমি প্রমাণ দেখাইতাম না, কিন্তু প্রমাণটা একটু দেখাচ্ছি। এই জন্য এই দুইটা সূত্রের প্রমাণটা দেখাইলে তোমার হয়তো সূত্র দুইটা একটু ওই যে তরঙ্গ মুখটা আরেকটু ক্লিয়ার হয়, আরেকটু ক্লিয়ার হওয়া যায় এখানে। তাহলে তোমরা এখানে
এখানে একটু দেখো, এখানে একটা বিষয় দেখো, একটু খেয়াল করো, আমি একটু জায়গা ভেঙে দিতেছি, বাদ বাকি প্রমাণ তোমরাই তাহলে করতে পারবা। গন্ডগোলটা যেখানে সেটা আমি একটু বলে দিচ্ছি। তোমরা যদি এখানে চিন্তা করো যে এইটা একটা তল, এটা হলো এক্স ওয়াই একটা প্রতিফলক তল, এখানে একটা অবিলম্ব আমরা বিবেচনা করলাম, এটা এই একটা বিন্দু, এখান থেকে আলো এত লম্ব ভাবে না, আলো এসে মনে করো এখানে এসে পড়ল এই বিন্দু, আলো করে এই আলো এখান থেকেও তোমার এসে যে দূরত্ব, একই পরিমাণ দূরত্ব সে আসলো, এইটা সি আলো, এইটা কিউ রশ্মি, তাহলে এটা মনে করো পি বিন্দুতে আসলো, এইটা পি বিন্দু, এইটা পি বিন্দু, আর এইটা এ বিন্দু। এখন এই মাধ্যমটা শূন্য মাধ্যম, তাহলে আলোক রশ্মি এখান থেকে যে সি এ দূরত্ব অতিক্রম করলো, একই দিকে আসতেছে, একই সময় সে কিউপি দূরত্ব অতিক্রম করবে, এখানে কিন্তু সি এ ইকুয়ালস টু কিউ, একই দূরত্ব। তাহলে এখানে তুমি যদি এই কিউ কে কেন্দ্র করে সিপি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকো, আর সি এ কে কেন্দ্র, সি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ, সি এ আর কিউপি তো একই, এখানে যদি আরেকটা বৃত্তচাপ আঁকো, এই দুই বৃত্তচাপ তুমি যদি যোগ করো, তাহলে তোমার এখানে এই যে রেখাটা, এই যে এপি রেখা, এই এপি হইল তোমার তরঙ্গ মুখ, এপিটা তরঙ্গ মুখ। এখন সি এর রশ্মিতে এসে এখানে এসে বাধা পাইছে, বাধা পাওয়ার পর সে কি হবে, এখন নিয়ম অনুযায়ী সে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে সে চলে যাবে। আর কিউপি রশ্মিটা তখন কি করবে, সে কি প্রতিফলিত হবে? কি দেবে না আজকে এত তাড়াতাড়ি? তাহলে এখানে তোমার কিউপি রশ্মি যেটা, সে কি হবে, সে ওইটা যখন প্রতিফলিত হবে, সি এর রশ্মিটা, কিউপি রশ্মি কি প্রতিফলিত হওয়ার কোনো সুযোগ আছে? নাই, তার সামনে তো বাধা নাই, সে কি করবে, আসতে থাকবে সামনে, এসে মনে করো ই বিন্দুতে এসে মিলিত হবে। তাহলে ও যতক্ষণ পর্যন্ত পি দূরত্ব কভার করবে, এই রশ্মিতে এসে কি বসে থাকবে? এতে এসে বসে থাকবে না, এখান থেকে প্রতিফলিত হয়ে সে এই পথে সে চলে যাবে, এরকম এই পথে সে চলে যাবে, এটা প্রতিফলিত। আর এটা এসে এখানে এসে আপত্তিতে এও প্রতিফলিত হয়ে হয়তো তার এরকম কোন পথে সে চলে যাবে। এখন তুমি খেয়াল করো, এই কিউই রশ্মি এ আসতে যদি 10 সেকেন্ড সময় লাগে, কিউ রশ্মিটার ই বিন্দুতে আসতে যদি 10 সেকেন্ড সময় লাগে, তার ভিতরে কিউপি দূরত্ব আসতে সময় লাগছে মনে করো, কিউ থেকে ইতে আসতে সময় লাগছে 10 সেকেন্ড, আর কিউ থেকে পি বিন্দুতে আসতে সময় লাগছে মনে করো 6 সেকেন্ড বা 4 সেকেন্ড, কিউ থেকে পিতে। তাহলে সি রশ্মিটার সি থেকে এ বিন্দুতে আসতে কত সময় লাগবে? যেহেতু একই দূরত্ব, একই বেগে, তাহলে সি রশ্মিটার সি থেকে এ বিন্দুতে আসতেও সময় লাগবে 4 সেকেন্ড। তাহলে কিউ ই রশ্মি এইটা যতটুকু সময় চলছে, এই সি রশ্মিটাও ততটুকু সময় চলবে। তাহলে পি থেকে ই বিন্দুতে আসতে যেহেতু তোমার কত সময় লাগবে, কিউ থেকে পিতে আসতে 4 সেকেন্ড লাগলে পি থেকে ইতে আসতে কত সময় লাগবে বের করা যায় না? মোট লাগছে 10 সেকেন্ড কিউ থেকে ইতে, তাহলে কিউ থেকে পিতে লাগছে 4 সেকেন্ড, তাহলে পি থেকে ইতে লাগবে কত সেকেন্ড? 6 সেকেন্ড। অবশ্যই পি থেকে ইতে লাগবে 6 সেকেন্ড। তাহলে ওই সময় এই সি এর রশ্মি এ বিন্দুতে এসে বাধা পেয়ে সে তো বসে থাকবে না, সে প্রতিফলিত হবে। এই প্রতিফলিত রশ্মিটা, এই প্রতিফলিত রশ্মিটা সেটা যদি তোমার এখানে এসে থাকে, এখান থেকে যদি প্রতিফলিত হয়, এই প্রতিফলিত রশ্মিটা যদি এরকম
তোমার আসে এই বিন্দুতে আসলো মনে করো, তাহলে এই 6 সেকেন্ড পর্যন্ত যে আসছে ও প্রতিফলিত হয়ে 6 সেকেন্ড দূরত্বে যদি 20 দূরত্ব পর্যন্ত আসে, তাহলে এই এবি দূরত্ব অতিক্রম করতেও তার 6 সেকেন্ড লাগে। কারণ ও এসে এই পর্যন্ত 6 সেকেন্ড আসছে, ততক্ষণ পর্যন্ত এই রশ্মিটা প্রতিফলিত হয়ে বি বিন্দুতে আসলো, তাহলে বি বিন্দুতে আসতেও তার 6 সেকেন্ড লাগে। তাহলে তোমার এবি দূরত্ব আর পি দূরত্ব সমান হবে, এবি দূরত্ব আর পি দূরত্বটা সমান হবে। তাহলে এইটা যেহেতু ছিল এই তরঙ্গ মুখ, তাহলে এই যে পিই, এই পি কে কেন্দ্র করে পি সমান ব্যাসার্ধের এখানে তো একটা বৃত্তচাপ আঁকি, আর এইটা যেহেতু এই তরঙ্গের যেহেতু আদি অবস্থান, তাহলে এই পিই আর এই এবি যেহেতু সমান, এখানে কেন্দ্র করে এখানে যদি একটা বৃত্তচাপ আঁকি, এই দুই বৃত্তচাপ এখানে মনে করো এই দুই বৃত্তচাপ এখানে যে বিন্দুতে ছেদ করবে, এই দুইটা যদি আমি এখানে স্পর্শক টানি, তাহলে এখানে স্পর্শক, তাহলে এই যে রেখাটা এই যে হলো তরঙ্গ মুখ, এটা কার? এটা হলো এপি তরঙ্গ মুখের নতুন অবস্থা। এই জিনিসটাই তোমরা বুঝতে চাও না। ওই তরঙ্গ মুখের ঘটনা থেকে যে সমান দূরত্বে সমদশায় থাকে, তাহলে এখান থেকে সমান পরিমাণ দূরত্ব ও এখানে আসলো, ওই একই সময় সে এখানে গেল, তাহলে এখানে কেন্দ্র করে এখানে যদি একটা বৃত্তচাপ আঁকি, আর এখান থেকে যেহেতু সে গেছে এখানে কেন্দ্র করে এখানে যদি একটা বৃত্তচাপ আঁকি, তাহলে এই তরঙ্গ মুখের যে কোনো বিন্দু দিয়ে বৃত্তচাপ আঁকলেই তো তারা তাদের সংযোজক রেখা, যে সংযোজক মানে সরলরেখা যোগ করি বা বিন্দুগুলো যদি যোগ করি সেই বৃত্তচাপের, সেই বিন্দুগুলার সঞ্চার পথই হবে এই সঞ্চার পথের নতুন অবস্থা, ওই আগের ধারণা অনুযায়ী। এই জিনিসটা তোমরা বুঝতে চাও না, তা আমি হিন্স দিয়ে দিলাম। এই জিনিসগুলাই আসলে এখানে বেশ জটিল জিনিস, এগুলো কিন্তু এত সহজে বোঝাও যাওয়ার কথা না। ভালোভাবে মাথা নিয়ে চিন্তা করে সুন্দর করে আস্তে আস্তে তারপর কষ্ট করে করে নিজের বুদ্ধিমত্তা দিয়ে এখন আগাইতে হবে। এরপরে তোমার এখানে এই একটা বিষয় গেল, আর একটা জিনিস তোমরা বুঝো না, সেটাও আমি ভেঙে দিতেছি, তাহলে তোমরা প্রমাণটা এখন ইজিলি করে ফেলতে পারবা। সেটা হইলো যে এইখানে এই দুইটা কোণের সমষ্টি, এই কোণ আর এই কোণ মিলে বলা হয় 90 ডিগ্রি। এইটা বুঝো না, এইটা হঠাৎ হঠাৎ করে তারা লিখে দেয়, কেন লিখে এইটা তোমরা বুঝো না। এখানে যদি একটা বৃত্ত থাকে, এখানে যদি একটা বৃত্ত থাকে আর এইটা যদি কেন্দ্র হয়, এইটা যদি একটা বিন্দু হয়, এখানে যদি একটা স্পর্শক থাকে, তাহলে বৃত্ত থেকে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এই স্পর্শকের উপর লম্ব, এখানে কোণটা হয় 90 ডিগ্রি। এইটা মূলত কিন্তু এই যে সি এ রেখার এখানে কিন্তু একটা বৃত্তচাপ ছিল, এই যে এপি রেখা তো আসলে স্পর্শক এই সি এ রেখা, তাহলে তোমার নিঃসন্দেহে টোটাল কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি এই সেন্স অনুযায়ী। এই জিনিসটা তোমরা এখান থেকে কেনই জানি মেমোরিতে আনতে পারো না, মানে কোথাও কিছু উল্লেখ করে নাই, সাইলেন্ট, কিন্তু তোমরাও মাথা ঘুরে আনতে পারো না। তোমরা বারবার মাথা মাথা চাপড়াও যে এখানে এই কোণ যোগ এই কোণ মিলে 90 ডিগ্রি লিখলো কিভাবে। তাহলে এই জায়গাটা এখান থেকে ঠিক করে তোমার এখানে যে হাইগেনের নীতি দিয়ে এখন প্রতিফলনের সূত্র আর প্রতিসরণের সূত্র দুইটা প্রমাণ করে নিয়ে আসছে, এখন খুব ইজিলি তুমি সে দুইটা প্রমাণ করতে পারবে খুব সুন্দরভাবে। এইটা দেখো, এইটা দেখার পরে তারপরে আমরা যদি তোমরা কিছু না বুঝো তাহলে আগামী দিন আমাকে বলবা, আমি তারপরে আলোর ব্যতিচার দিয়ে শুরু করব। তাহলে আগে এই হাইগেনের নীতি, তরঙ্গ মুখ, এখানে এই দুইটা প্রমাণ, প্রতিফলন প্রতিসরণ, এখন সুন্দরভাবে তোমরা দেখো, মাথা খাটাও, তাহলে সেটা আমি ক্লিয়ার করব। আগামীকালকে আমাদের পড়া হইলো সকাল 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা অনলাইনে, আর অফলাইনে আমরা সামনের রবিবার থেকে যাব, রবিবার সকাল 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, আর অনলাইনের পড়াটা হবে রাত 9টায়। আর পড়াটা হবে আমাদের বটতলায়, এই বটতলা মোড় থেকে হালিমা খাতুন স্কুলের দিকে যেতে অল্প একটু যেতে, ওই স্কুল পর্যন্ত অত দূর যেতে হয় না, একটু গেলেই হাতের বাম পাশের গলি লুমিনাস কোচিং সেন্টার, ওটা একটা বাতের হোটেল আছে। হ্যাঁ
স্যার সামনে একটা ভাতের হোটেল আছে স্যার। ভাতের হোটেল আছে কিনা আমি অত খেয়াল করি নাই, যেহেতু ওখানে যাতায়াত এখন কম একটু। তাহলে ওইখানে গেলেই পাবা, বা না পাইলে ফোন দিও, ওইখানে হলে পড়াবো। এখন আর আমরা স্ট্যাটাস দিলেন আমি পড়াচ্ছি না, আমার বাসাও এইদিকে নিয়ে আসছে, ওদিকে যাওয়া একটু কঠিন হয়ে যায়। ওকে, আল্লাহ হাফেজ।